ক্লাসে আমরা শিখব কিভাবে একটি এক্সেল শীটে অটোসাম এবং ডেটা এন্ট্রি নিয়ে কাজ করা যায়। ডেটা এন্ট্রি এর জন্য শুরুতে আমাদের যে বিষয়গুলো সম্পর্কে জানতে হবে: টেমপ্লেট কি, কপি, পেস্ট, পেস্ট স্পেশাল, সাম, মাইনাস, মাল্টিপ্লিকেশন, ডেভিয়েশন অ্যান্ড অটোসাম। এখন আমরা জানব ডেটা এন্ট্রি অ্যান্ড টেমপ্লেট সম্পর্কে। টেক্সট বা ডকুমেন্ট উপরে অংশে যা হেডিং হিসেবে থাকে বা যার অধীনে ডেটা এন্ট্রি করা হয় তাকে মূলত টেমপ্লেট বলে। টেমপ্লেট কাজের প্রয়োজন অনুসারে কাস্টমাইজ বা ম্যানুয়ালি তৈরি করা যায়। এখানে একটি টেমপ্লেট তৈরি করা আছে, তাও আপনাদের সুবিধার জন্য একটি টেমপ্লেট তৈরি করব। টেমপ্লেটের জন্য শুরুতে একটি সেলের এসএল লিখে ট্যাব প্রেস করার সাথে সাথে পরের কলামে চলে যাবে। যেমন আরেকটি সেলে যদি এসএল লিখে ট্যাব প্রেস করি তাহলে দেখতে পাবো পরের কলামটি সিলেক্ট হয়েছে। আবার যদি শিফট প্লাস ট্যাব প্রেস করি তাহলে পূর্বের কলামই সিলেক্ট হবে। এভাবে ট্যাব প্রেস করে পরের কলামে যেতে পারবো, আবার শিফট প্লাস ট্যাব প্রেস করে পূর্বের কলামেও ফিরে আসতে পারবো। এখন ট্যাব প্রেস করে লিখলাম নেম, আবার ট্যাব প্রেস করে স্যালারি, সেভিং লিখলাম। এই হচ্ছে একটি টেমপ্লেট। এখন এই টেমপ্লেটকে আমরা ডিজাইন করব। শুরুতে সেল মার্ক করে সেলের কালার সিলেক্ট করলাম, তারপর বর্ডার অপশন থেকে অল বর্ডার সিলেক্ট করলাম। এখন কিছু ডেটা এন্ট্রি করব। সিরিয়াল অ্যাড করার জন্য 1 লিখলাম এবং যদি সেলের কর্নারে মাউসের পয়েন্ট দিয়ে নিচের দিকে ড্র্যাগ করি তাহলে প্রতিটি সেলে প্রথম যে ডেটা 1 দিয়েছি তা কপি হয়ে বসে যায়। তারপর অটো ফিল অপশনস ক্লিক করে কপি সেলসের অপশনের পরিবর্তে ফিল সিরিজ সিলেক্ট করি তাহলে দেখা যাবে সেলের মধ্যে সিরিয়াল নাম্বার অটোভাবে চলে এসেছে। এখন টেমপ্লেট থেকে নেম, স্যালারি এবং সেভিং ডেটা কপি করব। তার জন্যে নেম, স্যালারি এবং সেভিং ডেটা সিলেক্ট করলাম। মাউসের রাইট বাটন ক্লিক করে কপি অপশন সিলেক্ট অথবা কিবোর্ড থেকে Ctrl+C প্রেস করে ডেটাগুলো কপি করলাম। এখন নতুন টেমপ্লেটের নেম নামক কলামের সেলে মাউসের পয়েন্ট রেখে Ctrl+V প্রেস করে অথবা মাউসের রাইট বাটন ক্লিক করে পেস্ট অপশন সিলেক্ট করি, তাহলে যে ডেটাগুলো আছে তা নতুন টেমপ্লেটের মধ্যে পেস্ট হয়ে যাবে। আমাদের বর্ডার লাইন ছিল, সে বর্ডার লাইন সহ কপি হয়ে গেছে। এই ছিল কিভাবে কপি অ্যান্ড পেস্ট করা যায় তার মেথড। এখন পেস্ট অপশন থেকে পেস্ট স্পেশাল নিয়ে আলোচনা করব। নতুন টেমপ্লেটটি সিলেক্ট করার পর Ctrl+C প্রেস করে কপি করলাম এবং নতুন আরেকটি সেলে মাউস পয়েন্ট রেখে ফাইল ট্যাব এর পেস্ট অপশনে থেকে পেস্ট স্পেশাল সিলেক্ট করি, তাহলে একটি ডায়ালগ বক্স দেখতে পাব। এই ডায়ালগ বক্স থেকে ফর্মুলাস পেস্ট করতে পারি, ভ্যালুস পেস্ট করতে পারি, ফরম্যাটস পেস্ট করতে পারি, কমেন্টস পেস্ট করতে পারি এবং ভ্যালিডেশন আলাদা আলাদাভাবে পেস্ট করতে পারি। অপশনগুলোর সাথে অ্যাড করতে পারি, সাবট্র্যাক্ট করতে পারি, মাল্টিপ্লাই করতে পারি এবং ডিভাইড করতে পারি। এটি হচ্ছে পেস্ট স্পেশাল। তাছাড়া নতুন টেমপ্লেট পেস্ট করার পর শেষ সেলের কর্নারে পেস্ট স্পেশাল অপশন আসবে। এই অপশনের প্রথমটি হচ্ছে রেগুলার পেস্ট, তারপর হচ্ছে শুধু ফর্মুলা।
আমরা যদি টেমপ্লেট থেকে কপি করে শুধু ফর্মুলা পেস্ট করি তাহলে শুধুমাত্র ডেটাগুলো আসবে, কোনো আউটলাইন, বর্ডার বা ব্যাকগ্রাউন্ড কালার আসবে না। তারপর ফর্মুলা অ্যান্ড নাম্বার ফরম্যাটিং সিলেক্ট করলে টেমপ্লেটের ফর্মুলা এবং নাম্বারগুলো আসবে। তারপর ভ্যালুস, ফরম্যাটস, কমেন্টস অ্যান্ড ভ্যালিডেশন আলাদাভাবে সিলেক্ট করতে পারবো। মাইক্রোসফট এক্সেল 2010-এর যে সুবিধা আমরা দেখতে পাচ্ছি তা হলো কোনো এরিয়া যখন কপি করব এবং পেস্ট করার সময় কি কি ফরম্যাটে পেস্ট করতে চাই তা শো করবে। রেগুলার পেস্ট করার জন্য Ctrl+P, শুধু ভ্যালু পেস্ট করার জন্য Ctrl+V, ফর্মুলা পেস্ট করার জন্য Ctrl+F, ট্রান্সপোজ পেস্ট করার জন্য Ctrl+T। ট্রান্সপোজ করলে সিরিয়াল হিসেবে রো এর মধ্যে যা ছিল তা কলামে ডেটা হিসেবে চলে আসবে এবং কলামের ডাটা রোতে চলে যাবে। কিপ সোর্স ফরম্যাটিং কেতে ক্লিক করলে যে সেলগুলো আমরা কপি করেছি তা সরাসরি একই স্টাইলে পেস্ট হয়ে যাবে। তারপর নো বর্ডার অপশনে ক্লিক করলে তাহলে বর্ডার ছাড়াই বাকি ডেটাগুলো পেস্ট হয়ে যাবে। কিপ সোর্স কলাম উইডথস W, এটি মূলত কলাম এবং রো এর সাইজ না থাকলে তা শো করার জন্য ব্যবহার করা হয়। কিপ সোর্স কলাম উইডথস W তে ক্লিক করলে কলামের যে সাইজ তা রোলারে শো করছে, সাথে রো এর সাইজ শো করছে। তাছাড়া আমরা যদি রেগুলার পেস্ট করি কলামের সাইজ অটোভাবে নিয়ে নেবে না। আপনাদের সুবিধার জন্য আমি আবার দেখাচ্ছি। টেমপ্লেটটি সিলেক্ট করে কপি করলাম এবং অন্য আরেকটি সেলে পেস্ট করার সময় যদি ফর্মুলা সিলেক্ট করি তাহলে শুধুমাত্র ডেটাগুলো পেস্ট হবে। ট্রান্সপোজ করলে রো হিসেবে যা ছিল তা কলাম হিসেবে চলে আসবে এবং কলামের ডেটা রোতে চলে যাবে। ফরম্যাটিং সিলেক্ট করলে শুধুমাত্র ফরম্যাট আসবে, কোনো ডাটা আসবে না। সেলের মধ্যে যদি কোনো হাইপার লিঙ্ক থাকে তাহলে লিঙ্ক অপশন সিলেক্ট করলে শুধুমাত্র লিঙ্ক আসবে। তারপর হচ্ছে পেস্ট স্পেশাল অপশন। কিপ সোর্স কলাম উইডথস W তে ক্লিক করলে টেমপ্লেটের যে সাইজ তা রোলারে শো করবে। এরপর আছে পিকচার এবং পিকচার পেস্ট করা। এই ছিল কিভাবে কপি অ্যান্ড পেস্ট করতে হয় তার মেথড। এখন দেখব সেল কিভাবে মার্জ করতে হয়। শুরুতে আমরা একটি টেক্সট লিখলাম, স্যালারি সেভিং, এবং এটিকে হেডলাইন হিসেবে অ্যাড করলাম।
টেক্সটটি সুন্দরভাবে সাজানোর জন্য অ্যালাইনমেন্ট সেকশন থেকে মার্জ অ্যান্ড সেন্টার ক্লিক করলে টেক্সট যে সকল সেলের মধ্যে আছে তার মাঝখানে চলে আসবে। এখানে যে কাজটি হয়ে টেক্সট মার্জ হয়ে গেছে এবং সেন্টারে চলে এসেছে। এখন আমরা অ্যালাইনমেন্ট ঠিক করব, কারণ বর্তমানে আমাদের টেক্সটটি বক্সের নিচে আছে। এখান থেকে আমাদের টেক্সট ডানে, বামে, উপরে, নিচে সেট করতে পারবো। যদি অ্যালাইন সেন্টার ক্লিক করি তাহলে টেক্সট একদম মাঝখানে চলে আসবে এবং ইচ্ছা অনুসারে উপরে নিচে নিতে পারবো। এখন টেক্সটের পজিশন সিলেক্ট করব। অ্যালাইন লেফট সিলেক্ট করলে টেক্সট বামে চলে আসবে। অ্যালাইন সেন্টার দিলে টেক্সট মাঝখানে আসবে এবং অ্যালাইন রাইট দিলে টেক্সট ডান পাশে চলে যাবে। আমরা সেন্টার সিলেক্ট করলাম। আবার চাইলে ইনক্রিজ ইনডেন্ট ক্লিক করে ট্যাব আকারেও টেক্সটের পজিশন সিলেক্ট করতে পারব। আমরা টেক্সটকে মার্জ অ্যান্ড সেন্টার করে নিলাম। তারপর বক্স কালার পরিবর্তন করে নিজেদের পছন্দ মতো কালার সিলেক্ট করে নিলাম এবং বক্সের বর্ডার সিলেক্ট করে দিলাম। তৈরি হয়ে গেল একটি রিটেন ফরম্যাট, যেখান থেকে স্যালারি সেভিংয়ের ডাটা জানতে পারব। এই ফরম্যাটের বক্সের জন্য নিজেদের পছন্দ অনুসারে বাহিরেও টাইটেল লিখতে পারি। যেমন বক্সের বাম পাশের কলাম সিলেক্ট করে স্যালারি সেভিং লিখলাম এবং মার্জ অ্যান্ড সেন্টার সিলেক্ট করে নিলাম। এখন ওরিয়েন্টেশন আইকনে ক্লিক করে টেক্সটের পজিশন পরিবর্তন করতে পারি। উপর থেকে নিচে লেটার বাই লেটার আকারে পজিশন দেওয়ার জন্য ভার্টিক্যাল টেক্সট অপশন অথবা রোটেট টেক্সট আপ ক্লিক করে টেক্সটের পজিশন পরিবর্তন করে নিতে পারি। এখান থেকে যে কোনো অপশন আমরা ব্যবহার করতে পারব। যেমন রোটেট টেক্সট আপ অপশন আমরা সিলেক্ট করলাম এবং বক্সের কালার পরিবর্তন করে নিলাম। ডকুমেন্টে আমাদের ফরম্যাট কী পজিশনে থাকবে তা এই ওরিয়েন্টেশন অপশনের মাধ্যমে সেট করতে পারব। এভাবে আমরা মার্জ করে সিলেক্ট করতে পারি লেখার পজিশন কিভাবে থাকবে। ডাটা এন্ট্রির সময় আমাদের একটি বিষয় লক্ষ্য রাখতে হবে। বিষয়টি হলো মাঝে মধ্যে কিছু লেখা লাইনের চেয়ে অনেক বড় হয়ে যায়। যেমন একটি টেক্সট মুভি ইনভেন্টরি লিখলাম, এখানে দেখতে পাচ্ছি টেক্সটটি সেলের তুলনায় অনেক বড়, যার ফলে অন্য আরেকটি কলামের ভিতর অবস্থান করছে। টেক্সট পজিশন ঠিক করার জন্য অ্যালাইনমেন্ট সেকশন থেকে র্যাপ টেক্সট ক্লিক করলে টেক্সটের কলাম সাইজ ঠিক থাকবে, কিন্তু রো বড় হয়ে যাবে এবং অতিরিক্ত টেক্সট সেলের নিচের অংশে চলে যাবে। টেক্সটটি মার্জ অ্যান্ড সেন্টার করে নিলাম। এই ছিল ডেটা এন্ট্রির বিভিন্ন অপশন। এখন আমরা দেখব ডেটা সর্টিং। সর্টিং হচ্ছে কিভাবে সংখ্যাকে বড় থেকে ছোট এবং ছোট থেকে বড় সাজানো যায়। এখানে আমরা কিছু টেমপ্লেট দেখতে পাচ্ছি যা কাজের সুবিধার জন্য আগে থেকেই তৈরি করে রেখেছি। প্রথম টেমপ্লেটটি বিভিন্ন সময় দিয়ে এলোমেলোভাবে সাজানো আছে। এখন এই টেমপ্লেটের সময়গুলো ছোট থেকে বড় সংখ্যা আকারে সাজাব। তার জন্য হোমবারের এডিটিং সেকশনে শর্ট অ্যান্ড ফিল্টার অপশন থেকে শর্ট স্মলেস্ট টু লার্জেস্ট ক্লিক করলে ডাটাগুলো ছোট থেকে বড় আকারে সেট হয়ে যাবে। আরেকটি টেমপ্লেট সেলস ডানের ডাটাগুলোকে বড় থেকে ছোট আকারে সাজাতে চাই, তাহলে শর্ট অ্যান্ড ফিল্টার অপশন থেকে শর্ট লার্জেস্ট টু স্মলেস্ট ক্লিক করলে বড় থেকে ছোট আকারে সেট হয়ে যাবে। খুব সহজে যদি সংখ্যা সাজাতে চাই তাহলে এই অপশন ব্যবহার করতে পারব। এখন যদি শুধু নাম্বার সংখ্যা নয়, রো এর কালার অনুসারে সাজাতে চাই, তাহলে সর্ট অ্যান্ড ফিল্টার অপশন থেকে
কাস্টম সর্ট সিলেক্ট করলে একটি ডায়ালগ বক্স আসবে। ডায়ালগ বক্সের সর্ট অন থেকে ভ্যালুজের পরিবর্তে সেল কালার সিলেক্ট করে দিব এবং কোন কালারের পর কোন কালার থাকবে তা পর্যায়ক্রমে সিলেক্ট করে ওকে দিলে কালার অনুসারে ফরম্যাটের ডেটাগুলো সেট হয়ে যাবে। এখন আমরা দেখব কিভাবে ডেট সর্ট করতে হয়। ডেটের জন্য একটি ফরম্যাট তৈরি করা আছে। এখন ডেটাগুলো সিলেক্ট করে সর্ট অ্যান্ড ফিল্টার অপশন থেকে ফিল্টার ক্লিক করার পর প্রথম ডেটার পাশে সর্ট আইকন চলে এসেছে, যা থেকে সর্ট স্মলেস্ট টু লার্জেস্ট ক্লিক করে ছোট থেকে বড় এবং সর্ট লার্জেস্ট টু স্মলেস্ট ক্লিক করলে বড় থেকে ছোট আকারে ডেট সেট করা যাবে। ডেটা নিয়ে কাজ করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে সব ডেটা সিলেক্ট করা থাকে। ডেট ফরম্যাটের সব ডেটা সিলেক্ট করার ফলে ডেট সেল থেকে সহজেই ছোট থেকে বড় বা বড় থেকে ছোট করে সাজাতে পারছি। এখন আমরা জানব অটোসাম সম্পর্কে। অটোসাম হচ্ছে একটি গুরুত্বপূর্ণ অপশন, যার মাধ্যমে সহজেই যোগ, বিয়োগ, ভাগ, গুণ ইত্যাদি ক্যালকুলেশন করতে পারি। আমরা ফর্মুলার সাহায্যেও ক্যালকুলেশন করতে পারি। অটোসাম বোঝানোর জন্য একটি ফরম্যাট আমি আগে থেকে তৈরি করে রেখেছি। এখানে কয়েকজন শিক্ষার্থীর বিভিন্ন বিষয়ের মার্ক দেওয়া আছে। আমরা টোটাল মার্ক অ্যান্ড এভারেজ বের করব। টোটাল বের করার জন্য প্রথমে তাদের বিভিন্ন বিষয়ের নাম্বারগুলো সিলেক্ট করতে হবে। তারপর অটোসাম অপশন থেকে সাম ক্লিক করলে নাম্বারগুলোর যোগফল চলে আসবে এবং এভাবে খুব সহজেই অটোসাম ব্যবহার করে যোগ করতে পারব। আবার ফাংশনের মাধ্যমেও যোগ করতে পারব। যোগ করার জন্য ইকুয়াল সাম লিখে ফার্স্ট ব্র্যাকেট অন করে প্রথম নাম্বার, দ্বিতীয় নাম্বার, তৃতীয় নাম্বার সিলেক্ট করে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে এন্টার প্রেস করলে নাম্বারগুলো যোগ হয়ে যাবে। সেলের কর্নারে ডিরেক্টরি আইকনে মাউসের বাটন ক্লিক করে নিচের দিকে ড্র্যাগ করলে পরবর্তী সংখ্যাগুলো সাম হয়ে যাবে। আবার ফাংশন আইকন থেকে সাম ক্লিক করার পর প্রথম নাম্বারের পজিশন D3, দ্বিতীয় নাম্বারের পজিশন E13, তৃতীয় নাম্বারের পজিশন F13 সিলেক্ট করে ওকে দিলে নাম্বার যোগ হয়ে যাবে।
আবার ইকুয়াল সাম ফার্স্ট ব্র্যাকেট অন করে ফাংশন আইকনে ক্লিক করে নাম্বারের সেল পজিশন দিলেও যোগ হয়ে যাবে। এখন শুধুমাত্র প্রথম রোয়ের সংখ্যাগুলো যোগ করার পর প্লাস চিহ্নে ডাবল ক্লিক করলেও যতগুলো রো থাকবে তাদের নাম্বারগুলো যোগ হয়ে যাবে। এখন এভারেজ বের করার মেথড দেখব। শুরুতে যে সংখ্যাগুলোর এভারেজ বের করতে চাই তা সিলেক্ট করে লিখব ইকুয়াল এভারেজ, ফার্স্ট ব্র্যাকেট অন করে প্রথম নাম্বার, দ্বিতীয় নাম্বার, তৃতীয় নাম্বার সিলেক্ট করে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এন্টার প্রেস করলে নাম্বারগুলোর এভারেজ বের হয়ে যাবে। ইকুয়াল এভারেজ ফার্স্ট ব্র্যাকেট অন করে ফাংশন আইকনে ক্লিক করে নাম্বারের সেল পজিশন দিয়ে ওকে দিলে এভারেজ বের হয়ে যাবে। আবার সেলের কর্নারের আইকনে মাউসের বাটন ক্লিক করে নিচের দিকে ড্র্যাগ করলে পরবর্তী সংখ্যাগুলোর এভারেজ বের হয়ে যাবে, অথবা প্লাস চিহ্নে ডাবল ক্লিক করলেও যতগুলো রো থাকবে তাদের নাম্বারগুলোর এভারেজ বের হয়ে যাবে। এভাবে আমরা অটোসাম ব্যবহার করে নাম্বার, সাম অ্যান্ড এভারেজ খুব সহজেই বের করতে পারব। এই ক্লাসে আপনাদের শেখানো হলো এক্সেল শিটে অটোসাম এবং ডেটা এন্ট্রি নিয়ে কিভাবে কাজ করা যায়। আশা করি এই অপশনগুলো আয়ত্ত করে নিজেদেরকে দক্ষ করে গড়ে তুলবেন এবং ডকুমেন্টের প্রয়োজনে মেথডগুলো ব্যবহার করে ডকুমেন্টকে ক্রিয়েটিভভাবে উপস্থাপন করতে পারবেন।